ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব অ্যাস এডুকেশন। সো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ থাম্বনেলে ইউটিউবে আমি কি দিয়েছি না, টার্গেট ডাব্লিউবি প্রাইমারি টেট 2022 যে ইন্টারভিউর ক্লাস সিরিজটা চলছিল তার আজকে 16 নম্বর ক্লাস। এর আগে আমি 15টা ক্লাস আপলোড করেছি। যদি তোমরা এর আগে ভিডিওগুলো না দেখে থাকো, অবশ্যই দ্য ওয়েব অ্যাস এডুকেশনাল চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করো। সেখানে তোমরা সম্পূর্ণ কিন্তু ডাব্লিউবি টেট ইন্টারভিউ বলে যে প্লেলিস্টটা রয়েছে সেখানে 1 নম্বর থেকে এক্ষুনি ক্লাস দেখা শুরু করো এবং প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখো, পারলে খাতায় নোট করো। এবং আমি ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো এবং এই সিরিজটারও লিঙ্ক দিয়ে দেবো প্লেলিস্টটা। অবশ্যই সেখান থেকে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এর পিডিএফগুলো আমি প্রোভাইড করে দেবো। তো যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবে। এবং আজ যে ভিডিওটা সেটা হচ্ছে বিভিন্ন শিক্ষা কমিশন নিয়ে সম্পূর্ণ তথ্য। একজন আমার কমেন্ট করেছিল যে স্যার শিক্ষা কমিশন নিয়ে তথ্যগুলো দিলে ভালো হয়। তো আজ আমি সম্পূর্ণ তথ্য দেবো। কিছু স্কিপ করে করে আমি কিছু বিষয়গুলো পড়াবো, যেগুলো তোমাদের হয়তো পিডিএফটা তোমরা পড়ে নেবে। এবং মেন যে টপিকগুলো আমরা আলোচনা করবো, মুদালের কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, স্যাডলার কমিশন, কোঠারি কমিশন, তারপর রয়েছে যশপাল কমিটি রয়েছে, হান্টার কমিশন রয়েছে, সম্পূর্ণ কিন্তু তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে দেবো। তো অবশ্যই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখো, লাইক শেয়ার অবশ্যই করো। ভিডিওটি একটু ম্যারাথন হবে, সকলে ধৈর্য সহকারে অবশ্যই দেখবে এবং লাইক এবং শেয়ার অবশ্যই এক্ষুনি সঙ্গে সঙ্গে করো। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম যেটা রয়েছে, স্বাধীনতার আগে দেখো আমাদের শিক্ষা কমিশনগুলো যেগুলো তৈরি হয়েছিল, সরি একটু ডিস্টার্ব করছে আর কি মাইকটা। তো শিক্ষা কমিশন যেগুলো শুরু হয়েছিল সেটা হচ্ছে প্রথমে স্বাধীনতার আগে উডে ডেসপ্যাচ এসেছিলো, যেটা 1854 সালে উডে ডেসপ্যাচ আসে। এবং এই যে শিক্ষা কমিশনগুলো ছিল, এগুলো একের পর এক কিন্তু যে খামতিগুলো ছিল বা যে মানে জিনিসটা যে আশা পূরণ আর কি, বা যতটা লক্ষ্য পূরণ, সে লক্ষ্য পূরণ হয়নি। তার জন্য কিন্তু আবার নতুন নতুন কিন্তু কমিশন গঠন হয়েছিল। এবং সমস্ত কমিশন কি, শিক্ষার নিয়ে কিভাবে উন্নত করা যায়, শিক্ষাকে কার দায়িত্বে কতটা রাখা যায়, সরকারের এখানে ভূমিকা কি, কমিশন কি ভূমিকা নিচ্ছে, এই সম্পূর্ণ তথ্য কিন্তু এগুলোতে রয়েছে। দেখো, প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন শিক্ষা কমিশনের মধ্যে হান্টার কমিশন। এর থেকে মোটামুটি যে বিষয়গুলো সেগুলো তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে এর আগে উডের ডেসপ্যাচ হয়েছিল 1854, যেটা আমি দিইনি, অর্থাৎ ব্রিটিশ আমলে এগুলো সবই 1854 সালে উডের ডেসপ্যাচ হয়। তারপরে শিক্ষাবৃত্তিমূলক যে ব্যবস্থা এসেছিলো সেটা হচ্ছে হান্টার কমিশন। এই হান্টার কমিশন 1882 সালে হান্টার কমিশনকে নিয়োগ করা হয়েছিল এই ভাবনা নিয়ে যে এই কমিশন পরীক্ষা করে দেখতে যে 1854 সালে যে উডের ডেসপ্যাচ এর সুপারিশ হলো তা বাস্তবায়িত হয়েছে কিনা। বিদ্যালয় শিক্ষা মূলত কি, বিদ্যালয় শিক্ষা মূলত ও উচ্চ বিদ্যালয়ের যে দুটি শাখা, একটি বিশ্ববিদ্যালয় শিক্ষা এবং অপরটি ছিল বাণিজ্য, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা। তো এই দুটি যে শাখার, এগুলো কতটা কি উন্নতি হয়েছে বা হয়েছে কি না, সেই উডের ডেসপ্যাচ যখন করেছিল তারই কিন্তু রক্ষণাবেক্ষণ বা মানে সবই কিছু যে বিষয়গুলো রয়েছে সেগুলোর খুঁটিনাটিভাবে দেখার জন্য, সেগুলোর উদ্দেশ্য কী ছিল বা কতটা উদ্দেশ্য বাস্তবায়িত হলো, সেই নিয়ে কিন্তু হান্টার কমিশন পরে গঠিত হয়। এটাই ছিল বিদ্যালয় পাঠ্যসূচিকে বিভক্তকরণ করা এবং বৃত্তিমূলক শিক্ষা প্রচলন করা, অর্থাৎ এটাই ছিল তাদের কাজ। এই কি হান্টার কমিশন যখন পরে আসে। যা হোক, নির্দিষ্ট সুপারিশ সত্ত্বেও, আমি একটু বড় করে নিই, কী বলছে না, নির্দিষ্ট সুপারিশ সত্ত্বেও কী হলো, হান্টার কমিশনের বাণিজ্য, বৃত্তিমূলক অথবা সাহিত্য সংক্রান্ত নয় এমন শিক্ষার উপর গুরুত্ব আরোপ করলেও সাধারণ মানুষ এমনকি সরকারও এই ধরনের ব্যবহারিক শিক্ষার মূল্যের উপর গুরুত্ব দেয়নি। বলা যায় এই সুপারিশও কিন্তু পুরোপুরি বাতিল হয়ে যায়। অর্থাৎ মোটা কথা বলতে গেলে কি না, হান্টার কমিশন 1882 সালে পাস হয়। এটি উডের ডেসপ্যাচের যে সমস্ত সমস্যাগুলো দেখা দিয়েছিল বা কতটা লক্ষ্যটা বাস্তবায়িত হয়নি বা কতটা হয়েছে সেটা দেখার জন্য। এবং যখন এই হান্টার কমিশন এলো তখন হান্টার কমিশন দুটিভাবে বিভক্ত করা হয়েছিল, নাকি একটা হচ্ছে পাঠ্যসূচিকে বিভক্তকরণ করা এবং বৃত্তিমূলক শিক্ষা প্রচলন করা। তো এখানে হান্টার কমিশন তখন সুপারিশ করে কি না, বাণিজ্য, বৃত্তিমূলক অথবা সাহিত্য সংক্রান্ত নয় এমন শিক্ষার উপর গুরুত্ব আরোপ করলেও করা হয়েছিল এটাতেই। কিন্তু এই যখন এই বিষয়গুলো, অর্থাৎ হান্টার কমিশন কী করেছিল, বাণিজ্য, বৃত্তিমূলক অথবা সাহিত্য সংক্রান্ত এই নিয়ে কিন্তু হান্টার কমিশন বলেছিল যে বিদ্যালয় স্তরে এগুলো হওয়া দরকার। তখন কি দেখা দিল না, এগুলো করা থাকলেও সাধারণ মানুষ কী করলো, এটার প্রতি অতটা গুরুত্ব দিল না এবং ব্যবহারিক শিক্ষার মূল্যের উপর কোনো গুরুত্ব না দিয়ে এটা পুরোপুরি কিন্তু বাতিল করা হয়। পরবর্তী ক্ষেত্রে আসে ইউনিভার্সিটিজ কমিশন। এই ইউনিভার্সিটিজ কমিশন এসেছিল বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে। বিদ্যালয় 1902 সালে একটি নতুন কমিশন গঠন করা হয়েছিল এটা পরীক্ষা করার জন্য যে ব্রিটিশ আমলে বলছে যে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা
এবং সম্ভাবনা কি সেই কীরকম সেটা দেখার জন্য কমিশন তখন সুপারিশ করেছিল যে বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসন ব্যবস্থার পুনর্গঠন করতে হবে, কলেজগুলোর উপর বিশ্ববিদ্যালয় কর্তৃক কঠোর নজরদারি এবং সুপরিকল্পিত পরীক্ষা ব্যবস্থা অনুমোদন ব্যবস্থা করতে হবে। এটা ছিল ইউনিভার্সিটিজ কমিশনের মূল বিষয়। পাঠ্যসূচির আমূল পরিবর্তন, এটাও দরকার। সব থেকে প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ হলো এই কমিশনের কি না, এই সুপারিশের পর মাধ্যমিক বিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণে আনা হয় 1904 সালে। এটা কিন্তু মনে রাখবে। পরিণত কী দ্বারা না, ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ অ্যাক্ট অনুযায়ী বিদ্যালয়গুলোকে বিশ্ববিদ্যালয় অনুমোদন নিতে হবে এবং বিদ্যালয়গুলোর জন্য কি করতে হবে, বিদ্যালয়গুলোর জন্য নিয়মকানুন প্রণয়ন করবে এই বিশ্ববিদ্যালয়। তো এই ছিল মোটামোটা বিশ্ববিদ্যালয় কমিশন বা ইউনিভার্সিটিজ কমিশনের মূল বিষয়, যেখানে কি 1902 সালে এটা হয়েছিল এবং 1904 সালে ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ অ্যাক্ট কিন্তু পাস হয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে অনুমোদন দেয় যে বিদ্যালয়গুলোর নিয়মকানুন প্রণয়ন করবে এই বিশ্ববিদ্যালয়গুলোই। নেক্সট আসছে সেটা হচ্ছে স্যাডলার কমিশন। এই স্যাডলার কমিশন আরেক নাম কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। এটা কিন্তু তোমরা মনে রাখবে, আমি তোমাদের একটা দিয়েছিলাম কমিউনিটি পোস্টে যে স্যাডলার কমিশনের আরেক নাম কি না, কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। ওকে, তো এখানে কি বলছে না, 1917 সালে স্যাডলার কমিশনের প্রথম পাস হয়ে এটা পর্যবেক্ষণ ছিল কি না, বিশ্ববিদ্যালয় শিক্ষার উন্নয়নের জন্য মাধ্যমিক শিক্ষার উন্নয়ন ঘটানো প্রয়োজন। অর্থাৎ বিশ্ববিদ্যালয় যে এই যে এর আগে ইউনিভার্সিটি কমিশন হলো কি যে বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সমস্ত বিদ্যালয়গুলোর নিয়মকানুন চলবে, কিন্তু স্যাডলার কমিশন কি বলছে না, শিক্ষার উন্নয়নের জন্য মাধ্যমিক শিক্ষার উন্নয়ন ঘটানো অবশ্যই দরকার। কলেজ পাঠ্যসূচিকে দুটি শাখা বিভক্ত করার প্রয়োজন অনুভূত হয়। এই স্যাডলার কমিশন সুপারিশ কী করেছিল না, উচ্চশিক্ষাকে দুটি শাখায় বিভক্ত করে একটা ম্যাট্রিকুলেশন স্তরের পরীক্ষা ব্যবস্থার থেকে ইন্টারমিডিয়েট কলেজ তৈরি করা, যেখানে কলা, বিজ্ঞান, চিকিৎসাবিদ্যা, প্রযুক্তিবিদ্যা, শিক্ষা, এটা শিক্ষাটা বানানটা একটু ভুল আছে, স্পেলিংটা ঠিক করবে। তারপর কি রয়েছে, শিক্ষক প্রশিক্ষণ ইত্যাদি বিষয়ের উপর কিন্তু এই স্যাডলার কমিশন জোর দেয়। এই ইন্টারমিডিয়েট কলেজগুলো এককভাবে পরিচালিত হতে পারে অথবা নির্বাচিত উচ্চ বিদ্যালয়ের সঙ্গে যুক্ত হতে পারে। অর্থাৎ কি না, এগুলো কি না, এই যে বিদ্যালয়গুলো বলছে এগুলো কি এই কলেজগুলো কি হবে না, এককভাবে পরিচালিত হতে পারে অথবা যে নির্বাচিত একটা উচ্চ বিদ্যালয় গঠন করা হবে তার দ্বারাও কিন্তু যুক্ত হতে পারে। আরও সুপারিশ করা হয় যে মাধ্যমিক ও ইন্টারমিডিয়েট শিক্ষার জন্য একটি পর্ষদ, এটা পর্ষদ হবে আর কি, এটা পর্ষদ গঠন করতে হবে এবং মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে এই পর্ষদেই কিন্তু নিয়ন্ত্রণ কি করবে। সম্ভবত +2 স্তর অথবা জুনিয়র কলেজের ধারণা স্যাডলার কমিশন লক্ষ্য করা যায়। তাহলে স্যাডলার কমিশনে এটাই কিন্তু মেন লাইনটা মনে রাখবে যে সম্ভবত +2 অথবা জুনিয়র কলেজের ধারণা স্যাডলার কমিশনে লক্ষ্য করা যায়। স্যাডলার কমিশন পাস হয় কত সালে, 1917 সালে। স্যাডলার কমিশনের আরেক নাম কি, কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। এটা কিন্তু মনে রাখবে। নেক্সট এখানে কিছু স্যাডলার কমিশন নিয়ে রয়েছে যেটা আর বিশেষ পড়ছি না, কারণ এখানে সেরকম কিছু নেই। তো এবারে দেখা যাচ্ছে কি না, আমরা দেখেছি কি না, প্রাচীন ভারতে শিক্ষা ধারণা, ব্যবহার এবং শিক্ষক হিসেবে গুরুর দায়িত্ব কিন্তু বৈশিষ্ট্য ছিল। আমরা দেখেছি কি না, স্বাধীনতার পূর্বে, অর্থাৎ এই যে কমিশনগুলো ছিল এগুলো কি স্বাধীনতার পূর্বে ছিল। শিক্ষার বিবর্তন, স্বাধীনতার পরবর্তীকালে সবথেকে বেশি অগ্রাধিকারের বিষয় ছিল স্বাধীন জাতির জন্য গ্রহণযোগ্য একটি শিক্ষা সংক্রান্ত পরিকল্পনা তৈরি করা। অর্থাৎ ভারত যখন স্বাধীন হলো তার আগে যে ব্রিটিশ আমলে যে শিক্ষা ব্যবস্থা ছিল বা শিক্ষা কমিশনগুলো তৈরি করেছিল এবং তাদের যে নিয়মকানুন ছিল তার থেকে কীভাবে নিত্য নতুনভাবে আনা যায় স্বাধীনতার পরে, সে নিয়ে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি হলো এবং ভারত একটা স্বাধীন দেশ, সমস্ত মানুষ তখন স্বাধীন একটা জাতি হিসেবে পরিণত হলো। তখন কি দেখা দিল না, ভারতের সংবিধান কার্যকরী হয় কত সালে, 1950 সালের 26 জানুয়ারি। এটা আমরা সকলে জানি। এই লাইনটা কিন্তু মনে রাখবে যে সংবিধানের 45 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে যে রাষ্ট্রের দায়িত্ব হলো সংবিধানের প্রবর্তনের সময় থেকে 10 বছর থেকে 14 বছরের পর্যন্ত বালক বালিকাদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা গ্রহণ করা। এই ধারাটা কিন্তু মনে রাখবে, 45 নম্বর ধারা এটা বলা রয়েছে। তখন কি করলো না, ভারত সরকার দ্বারা নিয়োজিত বিভিন্ন কমিশন ও কমিটির ভারত সরকার দ্বারা নিয়োজিত ভারতের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সংক্রান্ত সুপারিশ এবং কার্যকারিতা তার মূল বিষয়গুলোর নিচের ছকের সাহায্যে তুলে ধরা হলো। অর্থাৎ কোন কোন কমিশন এসেছিল স্বাধীনতার পর, অর্থাৎ স্বাধীনোত্তর ভারতের যে সমস্ত কমিশনগুলো ছিল, একটা হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন, একটা মুদালিয়ার কমিশন, একটা দুর্গাবাই কমিশন ছিল, এটা মুদালিয়ার হবে, ঠিক আছে, এটা ঠিক করে নেবে। নেক্সট আর কি ছিল, আর ছিল কি না, আর ছিল
এটা মুদার কমিশন, এটা ভুল হয়েছে, এটা কোঠারি কমিশন করবে। এটা কি কোঠারি কমিশন, এটা করে নেবে। আমি একটু টাইপিং মিস্টেক হয়তো হয়ে গেছে কোনো রকমে, এটা কোঠারি কমিশন করে নেবে। তো আধুনিক ভারতে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কমিশনের সুপারিশ মূলত শিক্ষার কাঠামো ও নীতির উপরে ছিল। অর্থাৎ কীভাবে শিক্ষার কাঠামো উন্নয়ন করা যায়, শিক্ষার যে নীতিগুলো কী হওয়া দরকার, কীভাবে এগুলো সংশোধন করা যায়, কতটা শিক্ষাটাকে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সেই নিয়ে কিন্তু এখানে আলোচনা ছিল স্বাধীনতার পরে আমাদের সরকারের বলো বা আমাদের স্বাধীন জাতির এই চিন্তাভাবনা। কিছু সময় অন্তর ভারত সরকার প্রাথমিক শিক্ষার বিষয়ে মূল্যায়ন করেছে, যেমন 1968 করেছিল, 1986তেও করেছিল, 1992, শেষে 2005, যেটা এনসিএফ, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। এই নীতিগুলির এক সুপ্রদ প্রভাব কিন্তু পড়েছিল। কি কি পড়েছিল দেখা যাক। যে স্বাধীনতার পরে যদি বলে স্বাধীনতার পর বা স্বাধীনতার পরে প্রথম কমিশন কী ছিল আমাদের বলতো, না সেটা বলবে রাধাকৃষ্ণন কমিশন, যেটা ছিল 1948-49। ওকে, এটা কিন্তু প্রথম মনে রাখবে। এর চেয়ারম্যান কী ছিলেন, না 1948 সালে ডক্টর এস রাধাকৃষ্ণন, অর্থাৎ সর্বপল্লী রাধাকৃষ্ণনকে কী করা হয়েছিল, না চেয়ারম্যান করে বিশ্ববিদ্যালয় সমস্যা সংক্রান্ত বিষয়ের উপর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল। এটা করা হয়েছিল এই চিন্তাভাবনা করে যে শিক্ষার উন্নয়নের জন্য শিক্ষিত যুব সম্প্রদায়ের মধ্যে এক নেতৃত্বদানের জন্য তুলে আনা। অর্থাৎ কি, যে যাতে করে 1948 সালে যখন এই রাধাকৃষ্ণন কমিশন পাস হয়, তখন কি হয়েছিল, না শিক্ষা সংক্রান্ত যে সমস্ত ত্রুটিগুলো ছিল সেগুলো দূর করার জন্য এবং শিক্ষার উন্নয়নের জন্য যুব সম্প্রদায় যারা রয়েছেন তাদেরকে নেতৃত্বদানের, অর্থাৎ শিক্ষার মধ্য দিয়ে কিন্তু নেতৃত্বদানের কথা কিন্তু এখানে তুলে ধরা হয়। রাধাকৃষ্ণ কমিশন আর কী কী বলে, আর রাধাকৃষ্ণ কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা সংক্রান্ত বিষয়ের উপর পরিবর্তন আনা। সংবিধানে উল্লেখ আছে যে নিয়ন্ত্রণ, কার্যাবলী, বিশ্ববিদ্যালয়ের এখতিয়ার কেন্দ্র ও রাজ্য সরকারের সাথে সম্পর্ক, অর্থ সংক্রান্ত, ভর্তির ক্ষেত্রে যোগ্যতা, শিক্ষকতা, পরীক্ষা পদ্ধতি, পাঠ্যক্রমের সময়সীমা, অনৈতিক বৈষম্য, শিক্ষার মাধ্যম, ভারতীয় সংস্কৃতির উপর উন্নত শিক্ষা, ইতিহাস, সাহিত্য, ভাষা, দর্শন, ললিত বলা ইত্যাদির উপর কি এর গুরুত্ব আরোপ করেছিল, যে এগুলোর উপরে কিন্তু গুরুত্ব দিতে হবে। কে করেছিল এগুলো, রাধাকৃষ্ণন কমিশন। যে দেখো, একটা কমিশন যখন শিক্ষা সংক্রান্ত একটা কমিশন গঠন হবে, কী নিয়ে আলোচনা হবে, অবশ্যই সেখানে তাদের নীতি কী থাকবে, যে শিক্ষা কীভাবে উন্নত করা যায়, শিক্ষকতায় যারা পেশাতে থাকবে তাদের কেমনভাবে শিক্ষাদান বা প্রশিক্ষণ দেওয়া দরকার, পাঠ্যক্রম একটা কেমন হবে, পাঠ্যক্রমের সময়সীমা অর্থাৎ কতদিনের মধ্যে এই পাঠ্যক্রমটা শেষ করতে হবে, কোনো কারোর মধ্যে যেমন বৈষম্য না তৈরি, অনৈতিকভাবে যাতে সবাই সমান থাকে, শিক্ষার মাধ্যমটা কীভাবে হবে, কীভাবে ডিজিটালভাবে শিক্ষা দেওয়া হবে না পুস্তকের মধ্যেও শিক্ষা দেওয়া হবে, কোন কোন বিষয়ের প্রতি শিক্ষা দেওয়া হবে, কোন কোন বিষয়ের জন্য শিক্ষা দেওয়া হবে, সমস্ত কিন্তু এই রাধাকৃষ্ণ কমিশন এক এক করে উল্লেখ করে। তারপর কি বলছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সমন্বয় সাধন করার জন্য ইউনিভার্সিটি কী করেছিল, না কি বলছে, না ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন গঠনের সুপারিশ করে রাধাকৃষ্ণন কমিশন। এটা কিন্তু মনে রাখবে যে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন গঠনের সুপারিশ কে করেছিল, রাধাকৃষ্ণন কমিশন। এই সুপারিশগুলো গ্রহণ করা হয়েছিল করা হয়েছিল এবং কমিশনের সুপারিশ বাস্তবায়িত হয় এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন হয়। যদিও প্রাথমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ের উপর কোনো উল্লেখ নেই, এটা কিন্তু মনে রাখবে যে রাধাকৃষ্ণন কমিশনে কি, যদি প্রশ্ন করে যে রাধাকৃষ্ণন কমিশনে কি কোনো প্রাথমিক শিক্ষার উপর গুরুত্ব দিয়েছিল, না, বা স্বাধীনতার প্রথম যে শিক্ষা সংক্রান্ত কমিশন ছিল রাধাকৃষ্ণ কমিশন, সেখানে কি প্রাথমিক স্তরে নিয়ে কোনো উল্লেখ করা ছিল, না। তথাপি কি বলছে, না তথাপি এই সুপারিশ প্রাথমিক শিক্ষা তথা মাধ্যমিক ও উচ্চশিক্ষাকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করিয়েছিল। দেখো, একটা কমিশন যদিও প্রাথমিক বা মাধ্যমিক উপর না বলে উচ্চ বিদ্যালয়ের উপর বলেছিল, ঠিক আছে, কিন্তু এর কিন্তু তাৎপর্যটা বা এর প্রভাবটা কিন্তু প্রাথমিক স্তরেও কিন্তু পড়েছিল, মাধ্যমিক স্তরেও কিন্তু পড়েছিল। ওকে, আই হোপ বুঝতে পারছো, না বুঝতে পারলে কিছুটা আমি যে পিডিএফটা প্রোভাইড করে দেবো সেখান থেকেও কিন্তু তোমরা ধারণা নিয়ে নেবে। ওকে, নেক্সট, কারণ এগুলো একটু অফ টপিক এবং এগুলোর থেকে একটু মানে কী বলবো, নিজেদেরকে একটু সংযোজিত করতে বা লিঙ্ক আপ করতে একটু সময় লাগে। তো মোটামুটি যে সমস্ত বিষয়গুলো আমি বলছি সেগুলো যদি তোমরা 2-3 বার করে ভিডিওটা দেখো অবশ্যই কাজে দেবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর সাথে যুক্ত থাকো, চ্যানেলের সাথে যুক্ত থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান অন করে রাখো যাতে এ ধরনের ভিডিও পাও, এবং ভিডিওটা দেখার সাথে সাথে লাইক অবশ্যই করবে, কারণ মোটিভেশন না পেলে আমার কিন্তু ক্লাস করাতে কিন্তু মনে হয় না। এবং কমেন্ট অবশ্যই করো কেমন ক্লাসগুলো লাগছে, কতটা তোমাদের কাজে আসছে। ইন্টারভিউ দেখো হবেই, পড়া কিন্তু চালিয়ে যেতেই হবে, আজ না হয় কাল, একদিন না একদিন তো হবেই, অবশ্যই হবে, কেন হবে না, সকলেরই হবে। তাই পড়াশোনার প্রতি মন দাও, সময়টাকে কিন্তু ইউটিলাইজ করো, কাজে লাগাও, নিশ্চয়ই সফলতা একদিন পাবে। নেক্সট রয়েছে মুদালিয়ার কমিশন, এটিকেও পাস হয় 1952-53। 1952 সালে ডক্টর এস লক্ষণস্বামী মুদালিয়ার, এটা মনে রাখবে যে মুদালিয়ার কমিশনের চেয়ারম্যান কে ছিলেন এবং কত সালে এটি হয়েছিল, 1952-53। এর চেয়ারম্যান ছিলেন ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার।
চেয়ারম্যান করে, এটা চেয়ারম্যান করে হবে, ভারত সরকার সেকেন্ডারি এডুকেশন কমিশন করে, অর্থাৎ সেকেন্ডারি এডুকেশন কমিশন করে এই মুদালিয়ার কমিশনের মধ্য দিয়ে প্রচলিত মাধ্যমিক শিক্ষার বিষয় এবং এর উন্নয়নের জন্য সুপারিশ ও প্রাথমিক স্তর ও উচ্চ শিক্ষা স্তরের সঙ্গে সম্পর্ক এবং বিভিন্ন ধরনের মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক কিন্তু করে বিষয়গুলো ঠিকমতো অনুধাবন করা এবং উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ করা হয় এই মুদালিয়ার কমিশনের মধ্য দিয়ে। ওকে, যাতে কীভাবে মাধ্যমিক, প্রাথমিক, উচ্চ স্তরের সমস্ত দিক থেকে কিন্তু এই মুদালিয়ার কমিশনকে গুরুত্ব আরোপ দেওয়া হয়, বা এটা এই কমিশনের দ্বারা কিন্তু কাজ করা হয়। মুদালিয়ার কমিশন শিক্ষকের সমস্যা, শিক্ষক প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ের উপর সুপারিশ করে, এটা কিন্তু লাইনটা মনে রাখবে। কমিশনের সুপারিশ উল্লেখ করা হয় যে শিক্ষক প্রশিক্ষণের জন্য দু ধরনের প্রতিষ্ঠান গঠন করা দরকার। কি কি? প্রথমত কী বলেছে দেখো না, প্রাথমিক শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠান পৃথক পর্ষদ কর্তৃক নিয়ন্ত্রিত এবং পরিচালিত হবে এবং সেই সমস্ত ছাত্রদের প্রশিক্ষণ দেবে যারা বিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষার শংসাপত্র এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার শংসাপত্র অর্জন করেছে। লাইনটা বুঝতে পারছো কি না? যেখানে প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকারা পাঠদান করাবেন তাদের একটা প্রশিক্ষণ দেওয়া দরকার এবং এই প্রশিক্ষণের দায়িত্ব থাকবে পর্ষদ নিয়ন্ত্রিত এবং পর্ষদ দ্বারা এটা পরিচালিত হবে। কীভাবে ছাত্রদের চূড়ান্ত, আর কাদের এটাতে যোগ দেওয়া হবে না, চূড়ান্ত পরীক্ষা যারা শংসাপত্র এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার শংসাপত্র অর্জন করেছে তাদেরকেই কিন্তু এটা দেওয়া হবে এবং এই প্রশিক্ষণ হবে 2 বছরের জন্য, যেটা আমরা ডিএলএডটা করছি। এটা কিন্তু মুদালিয়ার কমিশনে বলেছিল, মনে রাখবে এটা কিন্তু, লাইনটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট আরেকটা কী বলছে, মাধ্যমিক কী বলছে, 2 নম্বর বলছি যে মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান যা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত হবে এবং স্নাতকদের 1 বছরের জন্য প্রশিক্ষণ দেবে, পরিকল্পনা নিতে হবে 2 বছরের জন্য। ওকে, শিক্ষক শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে সহপাঠক্রমিক বিষয়ের উপর প্রশিক্ষণ নেবেন। প্রশিক্ষণ সংক্রান্ত কলেজগুলো বিশেষ বিষয়ের উপর রিফ্রেশার কোর্স, স্বল্পকালীন প্রশিক্ষণ উদ্যোগ গ্রহণ করবে। ব্যবহারিক ক্ষেত্রে পর্যবেক্ষণ হবে ওয়ার্কস এবং পেশাদার ব্যক্তিদের সম্মানের মধ্য দিয়ে, অর্থাৎ তারা কাজের মধ্য দিয়ে কিন্তু শিক্ষা গ্রহণ করবে। তারপর কি বলছে দেখো, বিভিন্ন ট্রেনিং কলেজগুলো শিক্ষা বিজ্ঞানের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকের উপর গবেষণার ব্যবস্থা করবেন এবং এর জন্য পরীক্ষামূলক বিদ্যালয় গড়ে তুলবেন। কমিশন কঠোরভাবে অবৈতনিক প্রশিক্ষণ এবং আবাসন এর ব্যবস্থা করার জন্য কঠোরভাবে সুপারিশ করেছেন। অর্থাৎ অবৈতনিকভাবেও কিন্তু প্রশিক্ষণ দিতে হবে। যে সমস্ত পরিবারের বা সমাজের মানে শিক্ষার্থীরা, যে স্টুডেন্টরা যে মানে সেরকমভাবে কোনো ইয়াদের ক্ষমতা নেই আর কি টাকা পয়সার দিক থেকে, তাদেরকে অবৈতনিক প্রশিক্ষণও দিতে হবে এবং আবাসন অর্থাৎ হোস্টেল এই ব্যবস্থাও কিন্তু করতে হবে। এই সুপারিশগুলো শিক্ষণ বিশেষ করে চাকুরিরত শিক্ষকদের যারা প্রশিক্ষণের জন্য এসেছেন তাদের কিন্তু সুবিধা এটাতে হবে এবং যার জন্য কি করা হয় দেখবে, যারা টিচার হয়ে গেছে তাদের জন্য কি ফ্রিতে কিন্তু এই শিক্ষাটা দেওয়া হয়, অর্থাৎ আগে ছিল, এখন যেহেতু আগেই করতে হচ্ছে। নেক্সট রয়েছে নারী শিক্ষার উপর জাতীয় কমিটি 1958, যেটা দুর্গাবাই দেশমুখ কমিটি নামেও পরিচিত। এটা কিন্তু মনে রাখবেন, এটা একটা নতুন, অনেকে এটা জানো না হয়তো, বা যারা জানো অবশ্যই কিন্তু এ নিয়ে কমেন্ট করবেন। যে আমাদের দেশে নারীদের শিক্ষা সমস্যা, যারা ভারতের জনসংখ্যার প্রায় অর্ধেক স্বাধীনতার পর এই বিষয়টি ছিল সবচেয়ে বেশি অগ্রাধিকার, অর্থাৎ তাদের কিন্তু এই শিক্ষা নিয়ে কিন্তু সেরকম কোনো আলোকপাত করা হয়েছিল না আগে। কিন্তু আপনি জানেন যে ভারতের সমাজে নারী শিক্ষার বিষয়টি সবসময় কি অবহেলিত, অর্থাৎ নারীকে শিক্ষার দিক থেকে দূরে সরিয়ে রাখা হতো। তারপর কি দেখা যায় না, 1957 সালে জুলাই মাসে পরিকল্পনা কমিশনের শিক্ষা সংক্রান্ত প্যানেলে সুপারিশ করেছিল যে একটি উপযুক্ত কমিটি গঠন করে অনুসন্ধান করা যে প্রাথমিক, মাধ্যমিক ও বয়স্ক স্তরে শিক্ষার ক্ষেত্রে কি বলছে, বয়স্ক শিক্ষার ক্ষেত্রে কি নারী শিক্ষার প্রকৃতি এবং এই শিক্ষা তাদের সুখী জীবন কাটানোর ক্ষেত্রে সাহায্য বাড়ছে কিনা, অর্থাৎ নারীদের শিক্ষার জন্য এবারে ভূমিকা গ্রহণ করলো। 1957 সালে রাজ্যের শিক্ষামন্ত্রীদের সম্মেলনে সুপারিশ করা হয় যে একটি বিশেষ কমিটি গঠন করায় মহিলা শিক্ষার সমস্ত অনুসন্ধান করে দেখা। সেই অনুসারে কী হলো না, 1958 সালে মে মাসে সরকার মহিলা শিক্ষা সংক্রান্ত জাতীয় কমিটি গঠন করেন এবং সেই কমিটির চেয়ারপারসন হলেন শ্রীমতী দুর্গাবাই দেশমুখ, অর্থাৎ দুর্গাবাই দেশমুখ যে কমিটি তার চেয়ারম্যানও ছিলেন কে, শ্রীমতী দুর্গাবাই দেশমুখ। এটি কত সালে পাস হয়, 1958। 1959 সালে এই কমিটি সুপারিশ করে যে কি সুপারিশ করেছিল না, সুপারিশ করে যে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বালক বালিকাদের শিক্ষার মধ্যে সামঞ্জস্য আনতে হবে, অর্থাৎ এখানে বালক বালিকাদের বা পুরুষ মহিলাদের কোনোভাবে কিন্তু অসামঞ্জস্য করা চলবে না এবং এ ব্যাপারে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারকে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে।
এই কমিটি আরও সুপারিশ করে যে মধ্য বিদ্যালয় পর্যন্ত সহশিক্ষার ব্যবস্থা থাকবে, কিন্তু উচ্চ বিদ্যালয় স্তর থেকে বালক বালিকাদের জন্য পৃথক বিদ্যালয় গড়ে তুলতে হবে। আরও বেশি করে বালিকাদের জন্য বহুমুখী শিক্ষার ব্যবস্থাও কিন্তু এখানে করতে হবে। এই কমিটি ইচ্ছা প্রকাশ করে যে মায়েদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে, যাতে কর্মরত মায়েদের সন্তানদের মধ্যে শিশু ভবন, মহিলা শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ এবং প্রাপ্তবয়স্ক মহিলাদের চাকরির সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। অর্থাৎ কি, যে দেখো নারীরা তখনই শিক্ষার প্রতি আগ্রহ প্রকাশ করবে, তারা যদি পড়ার পরে যদি প্রথমত কি, যে তাদেরকে শিক্ষার আঙিনে আনতে হবে, তারপরে যদি শিক্ষা গ্রহণ করলো তারপর তাদের কি উপযুক্ত কর্মসংস্থান দিতে হবে, এবং সাথে সাথে যে সমস্ত মায়েরা রয়েছে বা বয়স্ক মহিলারা রয়েছে তাদের চাকরির সুযোগ সুবিধা দিতে হবে, শিশু ভবন গড়ে তুলতে হবে যাতে করে তাদের কোনো অসুবিধা না হয় মাতৃকালীন অবস্থাতে, সেই ধরনের ব্যবস্থা কথা বলা হয়েছে। তাই প্রাথমিক স্তরে এই সুপারিশ অনেক বিষয়ে শিক্ষার ক্ষেত্রে শিশুকন্যা এবং মহিলাদেরও কিন্তু উৎসাহিত করে বা করবে। নেক্সট আসছে এবার, সেটা হচ্ছে কোঠারি কমিশন। কোঠারি কমিশন কী বলেছে দেখো, 1964-66 সালে এটি পাস হয়। না, বিভিন্ন কমিশন এবং কমিটির সুপারিশ এবং শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আনার জন্য ভারত সরকার অবিরাম প্রচেষ্টা চালিয়ে গেছে। অর্থাৎ কীভাবে শিক্ষাটাকে উন্নত করা যায়। স্বাধীনতার আগে থেকে পরে পর্যন্ত ভারতের যে শিক্ষার ব্যবস্থার যে বিভিন্ন কমিশন, তার একটাই চালিয়েছে কীভাবে ভারতের শিক্ষার দিকটা উন্নত করা যায়। কিন্তু তা সত্ত্বেও কি ভারত সরকার এ ব্যাপারে সন্তুষ্ট হতে পারেনি। কেন পারেনি? অনুভূত হলো যে সর্বস্তরে শিক্ষার জন্য একটি সর্বাত্মক শিক্ষানীতি প্রয়োজন। দেখো, এর আগে যে কমিশনগুলো, কেউ হয়তো বিশ্ববিদ্যালয়ের জন্য করেছে, কেউ মাধ্যমিকের জন্য করেছে, কেউ প্রাথমিকের জন্য, কিন্তু সর্বস্তরে করেছিল কি না। তাই 1964 সালে ডক্টর এস কোঠারি কী করা হয়েছিল না, একটু জুম আউট করলি, এস কোঠারিকে চেয়ারপারসন নিয়োগ করে ভারত সরকার একটি শিক্ষা কমিশন গঠন করেন। তাহলে কোঠারি কমিশন চেয়ারপারসন কে ছিলেন না, ডিএস কোঠারি, মনে রাখবে। এই কমিশনের মূল কাজ হবে কি, জাতীয় ধাঁচের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং সকল স্তরে শিক্ষার জন্য একটি সাধারণ নীতি গড়ে তোলার ক্ষেত্রে সরকারকে পরামর্শ দেওয়া। কমিশন 12টি বিশেষ কর্মী বাহিনী গঠন করে বিভিন্ন শিক্ষাক্ষেত্রের জন্য, যেমন বিদ্যালয় শিক্ষা, উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা, কর্মী শিক্ষা ইত্যাদি 7টি কার্যকরী গোষ্ঠী অনুসন্ধান করে দেখবে নির্দিষ্ট সমস্যাগুলো এবং রিপোর্ট দেবে। বিশেষ কর্মী বাহিনী এবং কার্যকরী গোষ্ঠীর রিপোর্ট কমিশন কী করবে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো গভীরভাবে এবং বিস্তৃতভাবে পরীক্ষা করবে। কমিশন মনে করে যে সমাজ পুনর্গঠনের শিক্ষাই হলো একমাত্র হাতিয়ার এবং জনগণের সচেতন করতে হবে যে জাতি গঠন এবং উন্নয়নে তারাও যাতে কী করতে পারে, তারাও যাতে সরকারের অংশীদার হয়। এটাই হলো কোঠারি কমিশন রিপোর্টের মূল ভিত্তি। অর্থাৎ কি, শুধুমাত্র কি শিক্ষা না, হাতে কলমে শিক্ষা, তাদের যে কর্মসংস্থান, সমস্ত কিছু দিকগুলো কিন্তু দেখা হয়। এবং এই কমিশনে কিছু সুপারিশ ছিল বা লক্ষ্য ছিল, যেগুলো আমি নিচে এক এক করে আলোচনা করছি। যেমন কি, উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য শিক্ষা, অর্থাৎ কীভাবে মানুষ শিক্ষা গ্রহণ করে তার জন্য উৎপাদনশীলতাও দরকার, তো উৎপাদনশীলতার জন্য শিক্ষা। নেক্সট রয়েছে বিজ্ঞানের শিক্ষা এবং সংস্কৃতিমূলক উপাদান হিসেবে গড়ে তোলা। অর্থাৎ কী হচ্ছে, বিজ্ঞানে এবং শিক্ষা সংস্কৃতি সমস্ত দিক থেকে কিন্তু উন্নত। 3 নম্বর কী বলছে, সাধারণ শিক্ষার সম্পূর্ণ অংশ হিসেবে SUPW চালু করা। ওকে, নেক্সট রয়েছে কৃষি শিল্পের প্রয়োজনের জন্য বৃত্তিমূলক শিক্ষা প্রচলন। অর্থাৎ বৃত্তিমূলক মানে কৃষিকাজ যে করবে, কৃষি শিল্পের সাথে সাথে কি তাদের যাতে আয় হয়, উপার্জন হয়, সেদিকেও কিন্তু নজর দেওয়া। আর কি, বিশ্ববিদ্যালয় স্তরে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা, শিক্ষা বিজ্ঞানে গবেষণার উন্নতি সাধন। অর্থাৎ মানুষ কি শুধুমাত্র কি শিক্ষা গ্রহণ করবে না, তাদের প্রযুক্তির দিকটা উন্নত করতে হবে। এই সব দিকগুলো কি উন্নত হলে দেশের উন্নতি হবে। একটা দেশের উন্নতির জন্য কি অবশ্যই শিক্ষা যে একটা মেরুদণ্ড, সেটাকে মানে পরিস্ফুটিত করার জন্য কোঠারি কমিশন কিন্তু বিভিন্ন দিকের কথা আলোচনা করি। আর কি রয়েছে দেখো, আরও রয়েছে কিছু বিষয়, যেমন আধুনিকরণ প্রক্রিয়া গতির জন্য শিক্ষা, যেখানে থাকবে কি শিক্ষাদের নতুন পদ্ধতি গ্রহণ করা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ ও প্রয়োজনীয় দক্ষতার উন্নয়ন, যেমন নিজস্ব প্রয়াসে শিক্ষা। অর্থাৎ কি, সে কোনো একটা ধরো কারিগরি শিক্ষা শিখলো, সে নিজের থেকে, তারপরে বাকি যে কীভাবে সে সমাজকে উন্নত করে চলবে, কাউকে শিক্ষা দেবে সে কীভাবে, সমস্ত দিকটার কিন্তু কথা বলা হয়েছে। আর কি, সমাজের সকল স্তরের মানুষের জন্য শিক্ষার ব্যবস্থা, যেটা আমি বললাম। এবার এসছে কি, যেমন বৃত্তিমূলক এবং বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্ব দেওয়া, দেশে উৎকর্ষ বিশ্ববিদ্যালয় গড়ে তোলা। অর্থাৎ বৃত্তিমূলক শিক্ষার জন্য কিন্তু বিশ্ববিদ্যালয় গড়ে তোলা। কারিগরি শিক্ষা, যেমন আমাদের যেগুলো কী রয়েছে, যেগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে সেগুলোতে।
3 নম্বর কী বলছে, সামাজিক এবং জাতীয় সংহতি বৃদ্ধির জন্য শিক্ষা। এখানে কি থাকবে, সরকারি শিক্ষায় সার্বজনীন বিদ্যালয় গড়ে তোলা, অর্থাৎ সবার জন্য। নেক্সট কী রয়েছে, আধুনিক ভারতীয় ভাষার উন্নয়ন, অর্থাৎ ভারতের যে ভাষা সেটা উন্নয়ন করতে হবে, যাতে করে চারিদিকে এটা ছড়িয়ে পড়ে মানুষ সেই ভাষায় বেশি আগ্রহ প্রকাশ করে, সেই ভাষায় যাতে শিক্ষা গ্রহণ করতে পারে, সেই ভাষার জন্য বিভিন্ন শিক্ষক যেমন নিয়োগ হয়, সমস্ত কিছুর দিকটা কিন্তু বলা হয়। এবং ছাত্রদের জন্য কি না, যত শীঘ্র, তারপর কী বলছে, যত শীঘ্র হিন্দি ভাষাকে সমৃদ্ধশালী করে তোলা। অর্থাৎ কি, সে সময় ভারতের যখন স্বাধীনতার পর কী দেখা দিল, যে ভাষার কিন্তু ঠিক কোনো ছিল না, যে কোন ভাষাকে গঠন করব ঠিকভাবে, সেটা নিয়েও কিন্তু কি, তখন হিন্দি ভাষাকে রাষ্ট্রীয় ভাষা যখন করা হলো, তখন হিন্দি ভাষাকে যাতে সমৃদ্ধশালী করা হয়, সমস্ত স্তরের মানুষ যাতে বুঝতে পারে, বলতে পারে, সেদিকে কিন্তু এটা সমৃদ্ধ করার জন্য গড়ে তোলে। ছাত্রদের গোষ্ঠী জীবন যাপনে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করা। এবারে 4 নম্বর রয়েছে কি না, জাতীয় মূল্যবোধ গড়ে তোলার জন্য শিক্ষা, যেমন নৈতিক, সামাজিক এবং আধ্যাত্মিক মূল্যবোধ গড়ে তোলা শিশু শিক্ষার্থীদের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে, যাতে সমাজের মধ্যে সবার মধ্যে কি একটা সামঞ্জস্যতা বজায় থাকে, একে অপরের সাথে যেমন একটা মেলবন্ধন গড়ে ওঠে। আর কি, এমন পাঠ্যসূচি তৈরি করা যার দ্বারা পৃথিবীর বিভিন্ন দেশের ধর্ম সম্পর্কে তথ্য সংগ্রহ করা, অর্থাৎ সর্বধর্ম যাতে সকলেই বুঝতে পারে। ছাত্রদের উৎসাহিত করতে হবে ধ্যান করার জন্য, যেটা মেডিটেশন করা হচ্ছে এখন বর্তমানে বিভিন্ন স্কুলে। আর কি, সামাজিক ন্যায়, সমাজসেবার উপর ছাত্রদের সামনে উচ্চমত কি গড়ে তোলার জন্য উপস্থাপন করতে হবে, অর্থাৎ একটা লিডারশিপ যেটা মনোভাব, সেটাও যেমন তাদের মধ্যে থাকে। নেক্সট কি দেখা দিল, এতগুলো যখন পরিকল্পনা করা হয়েছিল কোঠারি কমিশনে, তখন দেখা দিচ্ছে কি না, কোঠারি কমিশন রিপোর্ট হলো ভারতের শিক্ষার ক্ষেত্রে শিক্ষিত মানুষের পর্যালোচনা। এমন কর্তব্য মানে, এটা কর্তব্য মানে হবে প্রায় 50 বছর পরেও ভারতের ইতিহাসে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার ক্ষেত্রে এক গভীর পর্যালোচনা হয়। কমিশন সাধারণ বিদ্যালয় ব্যবস্থার পক্ষে চলেছে, জাতি, ধর্ম, মর্যাদা নির্বিশেষে কোনো বৈষম্য ছাড়া সকলের জন্য অবৈতনিক শিক্ষার ব্যবস্থা সিএসিএস সফলভাবে বাস্তবায়নের জন্য কোঠারি কমিশন কতগুলো সুপারিশ করেছে। এরপর কিছু সুপারিশ করেছিল, যেমন কি প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের জন্য জাতীয় ব্যয় বৃদ্ধি করা, উৎকৃষ্ট মানের শিক্ষা দেওয়ার জন্য সরকারি স্থানীয় সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলোকে প্রকৃত সন্নিহিত অঞ্চলের বিদ্যালয়ে রূপান্তর করতে হবে। অর্থাৎ কি না, প্রাথমিক শিক্ষার জন্য কি একটা পরিকাঠামো, একটা উন্নয়নের জন্য কি একটা জাতীয় ব্যয় করতে হবে সরকার থেকে। উৎকৃষ্ট মানের জন্য শিক্ষা দেওয়ার জন্য কি সরকারি স্থানীয় সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলো কি প্রকৃত সন্নিহিত অঞ্চলের বিদ্যালয়ে রূপান্তর করতে হবে, অর্থাৎ সবকে কি সরকারি আওতায় আনা বা সরকারি সাহায্যপ্রাপ্ত দেওয়া। প্রাথমিক স্তরে মাতৃভাষায় মাধ্যমে, মাধ্যমিক স্তরে আঞ্চলিক ভাষায়, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষার মাধ্যমে শিক্ষাদান করে না এমন বিদ্যালয়গুলোকে বন্ধ করতে হবে। অর্থাৎ মাতৃভাষাকে গুরুত্ব দিতে হবে, আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দেবে, এইগুলো কিন্তু কোঠারি কমিশন বলেছে। এই ভাষা যদি না থাকে তাহলে সেই বিদ্যালয়গুলো কি বন্ধ করার কথা বলা হয়েছে। আর কি বলেছে দেখো, 10 বছরের মধ্যে সাধারণ বিদ্যালয় শিক্ষা বাস্তবায়িত এবং এই সংক্রান্ত নির্দিষ্ট আইন করা, নির্দিষ্টভাবে পূর্বে নির্বাচন পদ্ধতি, টিউশন ফি, মাথাপিছু দেয় টাকা পরিহার করা প্রভৃতি ভালো পাঠ্যসূচির বিষয়বস্তু মূল ধারণা স্পষ্ট করা। পাঠ্যসূচির বিষয়বস্তু মূল ধারণা স্পষ্ট করতে হবে, সাধারণ ও পেশাগত শিক্ষার অখণ্ড পাঠ্যসূচি করতে হবে। আর কি না, স্বস্তিদায়ক পেশাগত শিক্ষক এবং গবেষণা পরিচালনা করা, কার্যকরী শিক্ষাদান পদ্ধতি ও মূল্যায়ন করা, অনুশীলন শিক্ষাদান হাতে কলমে শেখার একটি অংশ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু গুরুত্ব দেয়। শিক্ষক প্রশিক্ষণ সংক্রান্ত শিক্ষা সংশোধন করতে হবে শিক্ষার সকল স্তরের জন্য। অর্থাৎ শুধু কি মাত্র যে শিক্ষায় দান না, শিক্ষার কতটা উন্নত হলো, শিক্ষার মূল্যায়ন করতে হবে, কারিগরি শিক্ষা দিতে হবে, হাতে কলমে শিক্ষা দিতে হবে, সমস্ত কিছু কিন্তু এখানে বলা হয়। গত 50 বছরের বেশি সময় ধরে দেশে চেষ্টা করে যাচ্ছি যে শিক্ষা ব্যবস্থায় এই ধরনের পরিকল্পনা আনার। কিছু ক্ষেত্রে সফলতা অর্জন করা গেছে, কিন্তু প্রক্রিয়ার গতি খুবই মন্থর। কারণ কি, অনেকগুলো সুপারিশ, অনেকগুলো বিষয় কিন্তু ছিল, অনেক লক্ষ্য ছিল, যাতে কি গতি প্রকৃতিটা মন্থর হয়ে যায়। অর্থাৎ একটা কমিশন যখন গঠন হয়, তার মধ্যে কিন্তু গতি প্রকৃতি তখনই থাকবে যখন ছোটো 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 যদি পরিকল্পনা থাকে, এবং একটা কমিটির মধ্যে যদি এতগুলো পরিকল্পনা থাকে, তার বাস্তবায়িত করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, এবং যার ফলে কি তার গতিটা খুবই মন্থর হয়ে যায়, অর্থাৎ ডেভেলপমেন্টটা অনেক ধীর গতিতে হয়। তো এই ছিল কোঠারি কমিশন। এবার এসছে যশপাল কমিটি, যেটা 1992 সালে হয়। 1992 সালে ভারত সরকার প্রফেসর যশপালকে চেয়ারম্যান নিয়োগ করে একটি জাতীয় পরামর্শদাতা কমিটি গঠন করে সুপারিশ করার জন্য কীভাবে বিদ্যালয়ে শিশুদের পড়াশোনার ভার কমানো যায়, অর্থাৎ পড়াশোনার ভার কমানোর জন্য কিন্তু এই যশপাল কমিটি গঠন হয়েছিল। পাঠ্যসূচি এখানেই কিন্তু বলেছিল, দেখবে তোমরা যদি ডিএলএডের যে ইভিএস বইটা সেটা রয়েছে, যে ভারমুক্ত শিক্ষা ব্যবস্থার কথা কে বলেছিল না, সেটা হচ্ছে যশপাল কমিটি। এটা কিন্তু ভিভিআই তোমরা করে রেখেছো, ভারমুক্ত শিক্ষা ব্যবস্থার কে বলেছিল না, যশপাল কমিটি।
বলছে ভারমুক্ত শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত সমস্যা বিশ্লেষণ করে যশপাল কমিটির সিদ্ধান্তে উপনীত হয় যে বিদ্যালয় শিশুদের পড়াশোনার ভার সংক্রান্ত সমস্যা শুধুমাত্র ত্রুটি ছিল, পাঠ্যসূচি নয়। ত্রুটিও ছিল কিন্তু পাঠ্যসূচি নয়, শুধুমাত্র অযোগ্য শিক্ষক নয়, বিদ্যালয়ের প্রশাসনের জন্য নয়, বিদ্যালয়ের পাঠ্যপুস্তকের জন্য নয়, এই সমস্যার মূল কারণ বিদ্যালয়ের পরিকাঠামো সঠিকভাবে ব্যবহারের অভাবের জন্য। অর্থাৎ বিদ্যালয়ের যে ইনফ্রাস্ট্রাকচার, যে পরিকাঠামো, সেটা কিন্তু সঠিকভাবে ব্যবহারের অভাবের জন্যই কিন্তু এই ভারমুক্ত শিক্ষাটা বা এই পাঠ্যক্রম বা পাঠ্যসূচি বেশি ছিল। জ্ঞানের বিস্ফোরণ এবং সংক্রমিত রোগের লক্ষণ এই ধারণার সঙ্গেই কিন্তু সম্পর্কযুক্ত। কমিটি আবার কি? কমিটি আবার অনুভব করে যে পাঠ্যসূচি মূল কাঠামো নির্মাণ করার ব্যবস্থা বিকেন্দ্রীকরণ করতে হবে, পূর্ণ স্বাধীনতা দিয়ে আরও বেশি মাত্রায় শিক্ষক, শিক্ষার্থী, বিশেষজ্ঞকে যুক্ত করতে হবে, যেটা বর্তমানে কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। শিক্ষা জানি না কোন দিকে যাবে, কিন্তু শিক্ষার উন্নত করার জন্য এগুলো দরকার। বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ এবং বিজ্ঞানের পাঠ্য বই তৈরি করার ক্ষেত্রে যুক্ত করতে হবে, উপদেষ্টা হিসেবে, লেখক হিসেবে নয়। একটা উপদেষ্টা হিসেবে যেমন থাকে, লেখক হিসেবে কোনো নয়। কমিটি প্রতিযোগিতার পুরস্কারের বিরুদ্ধে। কমিটি চায় আনন্দের সঙ্গে পড়াশোনা, এই ব্যবস্থা শিক্ষার্থীদের আনন্দ নষ্ট করবে। কমিটি চায় সহযোগিতা, অর্থাৎ দলগত কার্যকলাপ, দলগত সাফল্য, বিদ্যালয়ের সহযোগিতামূলক শিক্ষণের ক্ষেত্রে সহায়তা করা চায়। এগুলোই হচ্ছে এই কমিশনের মূল ভিত্তি। আর কি রয়েছে, যে কমিটি কঠোরভাবে অনুভব করে যে, ওইখানে লাইনটা আমি স্কিপ করলাম এই কারণে, ওখানে কিছু নেই। কমিটি কঠোরভাবে অনুভব করে যে কোনো শিশু শিক্ষার্থীকে ভারী বইপত্র সমেত ব্যাগ আনার জন্য বাধ্য করা যাবে না, এটা কিন্তু মনে রাখবে। অর্থাৎ ভারমুক্ত শিক্ষার কথা বলা হয়। পাঠ্যপুস্তকগুলো বিদ্যালয়ের সম্পত্তি এবং সেই জন্য কোনো শিশু শিক্ষার্থীকে বই কিনতে হবে না এবং ব্যক্তিগতভাবে সেগুলো বহন করতে হবে না, অর্থাৎ স্কুলেই যেমন থাকে এগুলো তার ব্যবস্থা করা। কমিটি বক্তব্য বলে যে প্রাথমিক স্তরে কোনো শিক্ষার্থী গৃহকার্য দেওয়া যাবে না, বাড়ির পরিবেশে নতুন কিছু বিষয় অনুসন্ধান ছাড়া বাড়তি কোনো হোমওয়ার্ক কাজ দেওয়া যাবে না। উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের বলছে যদি প্রয়োজন হয় পাঠ্য বই বহির্ভূত এবং পাঠ্য বই সংক্রান্ত গৃহকার্য মাঝে মধ্যে দেওয়া যাবে। প্রাথমিক স্তরের সকল বিষয়ের পাঠ্য বই এবং পাঠ্যক্রম সূচি সর্বদা ধারণাভিত্তিক হবে। প্রাথমিক স্তরের সকল বিষয়ের বই এবং পাঠ্যক্রম সূচি সংক্রান্ত বিষয়ের উপর কমিটির সর্বদা পর্যবেক্ষণ থাকবে। কমিটি প্রাথমিক স্তরে পাঠ্য বই পর্যাপ্তভাবে বাগধারা, শিশুদের জীবনের অভিজ্ঞতা সংক্রান্ত বিষয়, কাল্পনিক গল্প, কবিতা, বিভিন্ন দেশের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপন বিষয় সংক্রান্ত গল্প থাকবে। অর্থাৎ চারপাশের পরিবেশ নিয়ে জানবে, এটাই হচ্ছে প্রাথমিক স্তরের মূল শিক্ষা দেওয়া দরকার, যেটা যশপাল কমিটি বলেছিল। বিজ্ঞান প্রকৃত জীবনধারা বিষয় সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করবে। ইতিহাস, ভূগোল শিক্ষার সঙ্গে সমাজবিজ্ঞানের পাঠ্যসূচি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিষয়ের উপর ভিত্তি করে গড়ে উঠবে, যেখানে কি শিক্ষার্থীরা অনুধাবন করবে এবং অনুধাবন করতে পারবে যে সামাজিক অর্থনৈতিক সমস্যা এবং কোন সমস্যার সমাধানে বেশি গুরুত্ব দিতে হবে, এগুলো কিন্তু বলা হয়। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী ইতিহাস পাঠ্যসূচিতে স্বাধীনতা সংগ্রাম বিষয়, স্বাধীনোত্তর ভারতের উন্নয়নের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। পৌরবিজ্ঞানের পাঠ্যসূচিতে সমসাময়িক বিষয়গুলোর অন্তর্ভুক্ত থাকবে। ভূগোল বিষয়গুলোতে সমসাময়িক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে গড়ে তুলতে হবে। তো অর্থাৎ যশপাল কমিটিও কিন্তু অনেকগুলো কিন্তু বিষয় বলে, এবং যশপাল কমিটির শিক্ষণ প্রক্রিয়ায় উৎকর্ষে ব্যক্তিগত উদ্যোগকে পরিচালিত বিদ্যালয়গুলোর স্বীকৃতির জন্য কঠোরভাবে অবলম্বন করতে হবে। কমিটি নিজের এলাকার মধ্যে গ্রাম, ব্লক, জেলা স্তরে বিদ্যালয়গুলোর তত্ত্বাবধান এবং বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করার জন্য শিক্ষা কমিটি গঠনের উদ্যোগকে প্রশংসা করবে। যশপাল কমিটি প্রাথমিক স্তরে শিক্ষা উৎকর্ষের জন্য সুপারিশগুলো করেছে, তা হচ্ছে নিম্নরূপ। এই সুপারিশগুলো কিন্তু তোমরা একবার পড়ো, বা যদি না পড়ে থাকো আমি একবার কিন্তু একটু পড়ে দিচ্ছি। যেমন বিদ্যালয়ের মান নির্ণয় স্থান, সমাজে অংশগ্রহণ অর্থাৎ উপস্থিতি হার শিক্ষার ক্ষেত্রে স্তর বোঝায়, এটা 3 নম্বর হবে। 4 নম্বর হচ্ছে শিক্ষার ক্ষেত্রে গুণমান উৎকর্ষের স্তর বজায় রাখার জন্য যে মাপকাঠি তা নির্ধারণ করতে হবে, সেগুলোই নিম্নে দেওয়া রয়েছে। যেমন শিক্ষকের প্রস্তুতিকরণ, শিক্ষাদান পদ্ধতি, শিক্ষার উপকরণ ব্যবহার, শিক্ষার্থীদের কার্যকলাপ এবং অংশগ্রহণ, বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষায় শিক্ষার্থীর সাফল্য কতটা, শ্রেণী পরিচালনা, শিক্ষণ প্রক্রিয়া কতটা, কলা, কর্মশিক্ষা, শারীর শিক্ষা, পরিবেশ শিক্ষা, বিভিন্ন কার্যকলাপের মধ্যে দিয়ে শিক্ষার্থীর অভিজ্ঞতা অর্জন করবে এবং বিভিন্ন সুযোগ সুবিধা পাবে। তো এই ছিল এই যশপাল কমিটির। আর একটু বিষয় রয়েছে, এটা কিন্তু পড়ার দরকার নেই, যেটা তোমরা পরবর্তী ক্ষেত্রে একটু পড়ে নেবে। শেষে কি দেখা দিচ্ছে না, এই সুপারিশগুলো শিক্ষক নীতির গ্রহণের উপর বিশেষ প্রভাব পড়েছিল, বিভিন্ন নতুন বিষয় চালু হয়েছিল। এই সুপারিশগুলো নির্দিষ্টভাবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ বহন করে। তো এই ছিল তোমাদের বিভিন্ন শিক্ষা কমিশন। আশা করছি অনেকটা বুঝতে পারলে, হয়তো কারো হয়তো মাথার উপর দিয়ে গেছে, পারলে 2-3 বার করে ভিডিওটা দেখো, নোটস করো। আমি যে PDF দেবো সেটা 2-3 বার তোমরা পড়ে নেবে। তো অবশ্যই আমার যে ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। আর একটা টার্গেট রাখো যে 1K সাবস্ক্রাইবার কিন্তু তাড়াতাড়ি তোমরা সকলে পূর্ণ করো, যাতে
চ্যানেলটা গ্রো হয়। সাবস্ক্রাইব অবশ্যই করো, সকলের সাথে শেয়ার করো ভিডিওগুলো, লাইক করো, কমেন্ট করো, যাতে করে আমিও কিন্তু বুঝতে পারি যে কীভাবে তোমরা উপকৃত হচ্ছ এই ক্লাসগুলোর দ্বারা, কী তোমাদের আরও খামতি রয়েছে, কতটা আমিও নিজের থেকে শিখতে পারি তোমাদের কাছ থেকে, কেমনভাবে ক্লাস করালে ভালো হয়, কোন কোন টপিকগুলোর উপর ক্লাস দেবো, সমস্ত কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। আর বিশেষ কিছু বলছি না, অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। এরপর নেক্সট ক্লাস আমি কিন্তু যে 15টা কোশ্চেন সেটাও দেবো। তার আগে ক্লাস 5-এর যে আমাদের পরিবেশ বই থেকে যে সম্পূর্ণ তথ্য ছিল সেটা কিন্তু আজকে আমি পরের ক্লাসে আপলোড করছি। ওকে, ধন্যবাদ।